ডিসেম্বর ২০২১, দক্ষিণ আফ্রিকা। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি একটি সাংবাদিক সম্মেলনে বসলেন। তার মুখে হাসি নেই, চোখে সেই আগুন নেই। যে মানুষটা মাঠে সিংহের মতো লড়তেন, তিনি সেই মুহূর্তে ক্লান্ত দেখাচ্ছিলেন। এবং তিনি বললেন, আমি টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছি। ঠিক কয়েক সপ্তাহ আগে বিসিসিআই তার কাছ থেকে ওডিআই এর অধিনায়কত্ব নিয়ে নিয়েছিল এবং তার আগেই টি-টোয়েন্টি এর অধিনায়কত্ব ছেড়েছিলেন। একজন মানুষ যিনি ৯ বছর ভারতের ক্রিকেটকে নিজের কাঁধে বহন করেছিলেন, যিনি ক্রিকেটের মাঠে ক্যাপ্টেন কোহলি মানে জয়ের গ্যারান্টি ছিলেন, তিনি হঠাৎ কোনো ক্যাপ্টেন নন। কিন্তু এই পতনের গল্প আরো গভীর। কারণ এই সময়ে কোহলি শুধু অধিনায়কত্ব হারাননি, তিনি ফর্মে ছিলেন না। তার কোচের সাথে বিরোধ হয়েছিল এবং সবচেয়ে সাহসী কাজটি তিনি করলেন পরে, যখন তিনি স্বীকার করলেন যে সেই সময়ে তার মানসিক স্বাস্থ্য ভেঙে পড়েছিল। পৃথিবীর সেরা ব্যাটসম্যানদের একজন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং সেই স্বীকারোক্তি তাকে মাঠের বাহিরেও মহান করেছে। আজকের বিং ইনসাইডে আমরা সেই গল্প বলবো, কারণ এই গল্পটা শুধু ক্রিকেটের নয়, এই গল্পটা মানবিক শক্তির, পতন থেকে উত্থানের এবং নিজের দুর্বলতাকে সাহসের সাথে স্বীকার করার। যে কোহলি ছিলেন পতনের আগের গল্প। বিরাট কোহলির গল্প শুরু হয়েছিল দিল্লির একটি মধ্যবিত্ত পরিবারে, যেখানে ক্রিকেট ছিল শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক। ২০০৮ সালে আন্ডার-19 বিশ্বকাপে জেতানো অধিনায়ক থেকে শুরু করে ২০১১ সালের সিনিয়র বিশ্বকাপ জয় পর্যন্ত কোহলির উত্থান ছিল অবিরাম। কিন্তু সত্যিকার বিরাট কোহলি তৈরি হয়েছিলেন ২০১৩ থেকে ২০১৯-এর মধ্যে, যখন তিনি শুধু একজন ব্যাটসম্যান নন, হয়ে উঠেছিলেন ভারতীয় ক্রিকেটের আত্মা। অধিনায়ক হিসেবে কোহলির রেকর্ড অসাধারণ। টেস্টে ৪০টিরও বেশি জয়, বিদেশের মাটিতে ভারতকে জেতানো এবং একটি দলকে আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসী মানসিকতায় গড়ে তোলা। ফেয়ারলেস ক্রিকেট বলতে যা বোঝায় সেটার প্রতিষ্ঠাতা কোহলি। তিনি ভারতীয় ক্রিকেটকে শেখালেন যে বিদেশের মাটিতেও জেতা যায়। ড্র করার জন্য নয়, জেতার জন্য খেলতে হয়। কিন্তু এই উজ্জ্বলতার পেছনে একটি চাপ জমেছিল, ধীরে ধীরে অদৃশ্যভাবে। অনিল কুম্বলে বিপদ, অন্ধকারের শুরু। ২০১৬ সালে অনিল কুম্বলে ভারতীয় ক্রিকেট দলের কোচ হন। কুম্বলে মানেই কঠোর শৃঙ্খলা, কঠোর প্রফেশনালিজম এবং সর্বোচ্চ মানের প্রত্যাশা। প্রথম দিকে মনে হয়েছিল কোহলি এবং কুম্বলে একটি দারুণ জুটি। দুজনেই অত্যন্ত তীব্র মানসিকতার, দুজনেই জেতার জন্য সবকিছু করতে প্রস্তুত। কিন্তু বাহিরে থেকে যা মসৃণ দেখাচ্ছিল, ভেতরে তা ছিল না। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে পাকিস্তানের কাছে হারের পরে দলের ভেতরে একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। কোচ এবং অধিনায়কের মধ্যে কৌশলগত মতবিরোধ ছিল, দলের পরিচালনার মত পার্থক্য ছিল এবং ব্যক্তিগত সম্পর্কেও টানাপোড়েন ছিল। অনিল কুম্বলে পরে একটি বিবৃতি দিলেন, যেখানে বললেন অধিনায়কের সাথে সম্পর্ক আর কার্যকর নয় বলে জানানো হয়েছে এবং তাই তিনি পদ ছাড়ছেন। এই বিবৃতি ভারতীয় ক্রিকেটে বিশাল বিতর্ক তৈরি করলো। একদল বললেন কোহলি অহংকারী, তিনি একজন মহান কোচকে বের করে দিয়েছেন। আরেক দল বললেন অধিনায়কের সাথে কোচের সম্পর্ক কার্যকর না হলে পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। সত্যিটা হয়তো মাঝখানে কোথাও, কিন্তু এই বিতর্ক কোহলির ভাবমূর্তিতে একটি দাগ ফেলল এবং সেই দাগটা পরের বছরগুলোতে আরো গভীর হবে। ফর্মের সংকট, ৩ বছরে আন্তর্জাতিক শতক নেই। ২০১৯ সালের নভেম্বরে কোহলি তার শেষ আন্তর্জাতিক শতক করলেন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে। এরপর টানা দীর্ঘ খরার সময় ২০২০, ২০২১ এবং ২০২২, প্রায় ৩ বছর কোনো আন্তর্জাতিক শতক নেই। পৃথিবীর সেরা ব্যাটসম্যানদের একজনের জন্য এটা শুধু ক্রিকেটের সমস্যা নয়, এটা পরিচয়ের সংকট। যে মানুষ নিজেকে পরিচয় করিয়ে দিয়েছিলেন রানের মাধ্যমে, গোলের মাধ্যমে, জয়ের মাধ্যমে, তিনি হঠাৎ রান পাচ্ছেন না। মিডিয়া প্রশ্ন করছে, সমালোচকরা বলছেন ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং চলছে এবং ভারতীয় ক্রিকেটের সবচেয়ে মানসিকভাবে শক্তিশালী মানুষটি ভেতর থেকে নড়ে যাচ্ছিলেন। কিন্তু তখন কেউ জানতো না। অধিনায়কত্ব হারানো, ৩টি আঘাত একসাথে। ২০২১ সালে কোহলির অধিনায়কত্বের গল্প শেষ হলো ৩টি আলাদা ধাক্কায়। প্রথম ধাক্কা এলো সেপ্টেম্বর ২০২১-এ, যখন কোহলি নিজে ঘোষণা করলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেবেন। এটা ছিল তার নিজের সিদ্ধান্ত, কিন্তু অনেকেই মনে করেন বিসিসিআই এর চাপেই এই সিদ্ধান্ত। দ্বিতীয় এবং সবচেয়ে বিতর্কিত ধাক্কা এলো ডিসেম্বর ২০২১-এ,
বিসিসিআই ঘোষণা করলো যে ওডিআই সিরিজের জন্য রোহিত শর্মা অধিনায়ক, কিন্তু কোহলি সাংবাদিক সম্মেলনে বললেন তাকে মাত্র ১.৫ ঘন্টা আগে জানানো হয়েছে। বিসিসিআই এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন তিনি কোহলিকে টি-20 অধিনায়কত্ব না ছাড়তে অনুরোধ করেছিলেন। কোহলি বললেন সেটা সত্য নয়। দুজন সম্মানিত মানুষের দুটি বিপরীত বক্তব্য। পৃথিবীর সামনে এই পরিস্থিতি কোহলির মানসিক অবস্থার কি প্রভাব ফেলেছিল তা সহজেই অনুমান করা যায়। আর তৃতীয় ধাক্কা এলো জানুয়ারি ২০২২-এ, যখন দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হারের পরে কোহলি নিজেই টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলেন। ৯ বছরের অধিনায়কত্বের সমাপ্তি। মানসিক স্বাস্থ্যের স্বীকারোক্তি, সাহসের সবচেয়ে বড় মুহূর্ত। তো এই পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এলো যখন কোহলি একটি সাক্ষাৎকারে স্বীকার করলেন যে সেই সময়টার তার মানসিক স্বাস্থ্য ভেঙে পড়েছিল। তিনি বললেন, ২০২০ সালে আইপিএল এর সময় আমি এতটাই একাকী অনুভব করছিলাম যে কেউ বুঝতে পারবেন না, যদিও আমি হাজার হাজার মানুষের সামনে খেলেছিলাম। এই কথাটা ভাবুন, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের একজন, হাজার হাজার মানুষ তাকে ভালোবাসেন, কিন্তু ভেতরে গভীর একাকিত্ব। কোহলি আরো বললেন যে সেই সময় তিনি বুঝতে পারছিলেন না কেন এত কষ্ট লাগছে। সবকিছু ঠিকঠাক থাকার পরেও ভেতরে একটি শূন্যতা। তিনি বললেন কোনো কারণ ছাড়াই মনে হচ্ছিল যেন সব ভার বুকে চাপা পড়ে আছে। এই অনুভূতির নাম ডিপ্রেশন। পৃথিবীর একজন শীর্ষ ক্রীড়াবিদ সরাসরি এই কথা স্বীকার করলেন, এবং এই স্বীকারোক্তি ভারতে মানসিক স্বাস্থ্য সচেতনতার ইতিহাসে একটি মাইল ফলক। কোহলির স্বীকারোক্তি বোঝার জন্য একটু বিজ্ঞানের কাছে যাওয়া দরকার। আধুনিক গবেষণা বলছে যে পেশাদার ক্রীড়াবিদরা সাধারণ মানুষের তুলনায় মানসিক স্বাস্থ্যর সমস্যায় বেশি আক্রান্ত হন, কারণ তাদের উপরে চাপ অনেক বেশি, পারফরম্যান্সের প্রত্যাশা অনেক বেশি, এবং যখন ফর্ম ভালো না থাকে তখন পাবলিক স্ক্রুটিনি অসহনীয় হয়ে যায়। সিমোনি বিল টোকিও অলিম্পিকে মানসিক স্বাস্থ্যের কারণে প্রতিযোগিতা থেকে সরে গিয়েছিলেন। নাওমি ওসাকা সাংবাদিক সম্মেলনে বর্জন করে মানসিক স্বাস্থ্যের কথা বলেছিলেন। মাইকেল ফেলপস অলিম্পিকে সোনা জেতার পরেও বিষণ্ণতায় ভুগেছিলেন। এই ঘটনাগুলো বলছে যে মানসিক স্বাস্থ্যের সমস্যা সাফল্যের সাথে আসে না, এটা মানুষের সাথে আসে, এবং সফল মানুষরাও এই সমস্যার বাইরে নয়। কোহলির স্বীকারোক্তির গুরুত্ব বোঝার জন্য ভারতের প্রেক্ষাপটটা বোঝা দরকার। ভারতে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাটা এখন একটি বড় সামাজিক কলঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানসিকভাবে দুর্বল মানে সমাজের চোখে ব্যর্থ, অযোগ্য বা পাগল। আর এই মানসিকতার কারণে ভারতের লক্ষ লক্ষ মানুষ মানসিক সাহায্য নিতে লজ্জা পান এবং একা কষ্ট বহন করেন। এই প্রেক্ষাপটে বিরাট কোহলি যখন বললেন যে তিনি মানসিকভাবে কষ্ট পেয়েছিলেন, তখন তা শুধু একটি ব্যক্তিগত স্বীকারোক্তি নয়, এটা কোটি কোটি ভারতীয়কে একটি বার্তা দিল। যদি বিরাট কোহলির মানসিক কষ্টের কথা বলতে পারেন, তাহলে আমিও বলতে পারি। মানসিক দুর্বলতা স্বীকার করা মানে দুর্বলতা হওয়া নয়, এটা সাহসের কাজ। গবেষণায় দেখা গেছে যে জনপ্রিয় ব্যক্তিত্বরা যখন মানসিক স্বাস্থ্যের কথা প্রকাশ্যে বলেন, তখন সমাজে সেই বিষয়ে সাহায্য চাওয়ার প্রবণতা বাড়ে। আর কোহলির স্বীকারোক্তি সম্ভবত হাজার হাজার মানুষকে সাহায্য খোঁজার অনুপ্রেরণা দিয়েছে। কিন্তু গল্পটা শুধু পতনের নয়, এটা পুনরুত্থানেরও। ২০২২ সালে কোহলি কিছু পরিবর্তন আনলেন নিজের মধ্যে। অধিনায়কত্বের চাপ নেই এখন, শুধু ব্যাটসম্যান হিসেবে মাঠে নামার স্বাধীনতা। তিনি নিজেই বলছেন যে অধিনায়কত্ব ছাড়ার পর তিনি খেলাটাকে আরো ভালোবাসতে শুরু করেছেন। ধ্যান, পরিবারের সাথে সময় কাটানো, নিজের জন্য সময় বের করা, এই সাধারণ কিন্তু গভীর পরিবর্তনগুলো কোহলিকে ভেতর থেকে নতুন করেছিল। তার স্ত্রী অনুষ্কা শর্মা এই সময় তার পাশে থাকার কথা কোহলি বারবার উল্লেখ করেছেন। একজন মানুষ যখন সবচেয়ে কঠিন সময়ে পাশে থাকার মানুষ পান, তখন সেটা একটি বিশাল শক্তির উৎস। প্রত্যাবর্তন, শতকের খরা শেষ। সেপ্টেম্বর ২০২২ সাল এশিয়া কাপ, আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির শতরান করলেন ১০২১ দিন পরে। আন্তর্জাতিক শতক। সেই মুহূর্তে কোহলি প্রতিক্রিয়া দেখে অনেকেই চোখে জল এসে গিয়েছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে হাত তুললেন এবং চোখ বন্ধ করলেন। এই মুহূর্তটা বুঝতে হলে জানতে হবে তিনি কোথা থেকে ফিরেছেন। ৩ বছরের ফর্মের খরা, অধিনায়কত্ব হারানো, মানসিক স্বাস্থ্যের ভেঙে পড়া, সমালোচনার ঝড়, এত কিছুর পরে সেই শতক। এটা শুধু রান নয়, এটা একটি মানুষের পুনর্জন্ম। ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ ছিল কোহলির সম্পূর্ণ প্রত্যাবর্তনের মঞ্চ। সেই বিশ্বকাপে কোহলি করলেন ৭৬৫ রান, ৩টি শতক, বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড। সচিন টেন্ডুলকার রেকর্ড ভেঙে দিলেন। একটি ম্যাচে যখন কোহলি সচিনের রেকর্ড
টেস্ট শতক সংখ্যা স্পর্শ করলেন, তখন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সচিন নিজে। এই দৃশ্যটা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটি অমূল্য মুহূর্ত। কিন্তু এই রেকর্ডের চেয়েও বড় যা তা হলো কোহলি প্রমাণ করলেন যে অন্ধকার থেকে ফিরে আসা সম্ভব। নেতৃত্বের নতুন সংজ্ঞা যা কোহলি শিখিয়ে গেলেন। কোহলির এই পুরো যাত্রা নেতৃত্ব সম্পর্কে একটি গভীর পাঠ দেয়। প্রচলিত ধারণা নেতা মানে কেউ যিনি কখনো দুর্বল হন না, কখনো ব্যর্থ হন না এবং সব সময় শক্তিশালী থাকেন। কিন্তু কোহলির গল্প বলছে অন্য কথা। সত্যিকারের নেতা ব্যর্থ হন, কষ্ট পান এবং সেই কষ্টকে স্বীকার করেন। আধুনিক মনোবিজ্ঞান বলছে যে ভালনারেবিলিটি অর্থাৎ নিজের দুর্বলতা স্বীকার করার ক্ষমতা একজন নেতাকে আরো শক্তিশালী করে। কারণ যখন একজন নেতা বলেন আমি কষ্ট পাই, তখন তার দলের মানুষরা তাকে আরো বিশ্বাস করেন। কারণ মানুষ পরিপূর্ণতার সাথে সংযোগ স্থাপন করতে পারে না, কিন্তু মানবিক দুর্বলতার সাথে পারে। কোহলি মাঠে যা করছেন তা অসাধারণ, কিন্তু মাঠের বাহিরে মানসিক স্বাস্থ্যের কথা বলে তিনি যা করছেন তা হয়তো আরো বড়। কোহলির গল্পটা শুধু একজন ক্রিকেটারের গল্প নয়, এটা প্রতিটি মানুষের গল্প যিনি কোনো এক সময় মনে করেছেন তিনি আর পারছেন না। যে চাকরিজীবী রাতে ঘুমাতে পারেন না কারণ পারফরম্যান্সের চাপ, যে মা বা বাবা মনে করেন তারা যথেষ্ট ভালো পিতামাতা নন, যে তরুণী পরীক্ষায় ব্যর্থ হয়ে মনে করছেন জীবন শেষ। কোহলির গল্প বলছে যে পতন মানে সমাপ্তি নয়, ফর্ম হারানো মানে প্রতিভা হারানো নয়, মানসিক কষ্ট পাওয়া মানে দুর্বল হওয়া নয় এবং সাহায্য চাওয়া মানে পরাজিত হওয়াও নয়। ৩ বছর শতক না করার পরেও কোহলি রেকর্ড ভেঙেছেন। অধিনায়কত্ব হারানোর পরেও তিনি পৃথিবীর সেরা ব্যাটসম্যানদের একজন। তো ৯ বছরের অধিনায়কত্ব, ৩ বছরের শতকের খরা, কোচের সাথে বিরোধ, বিসিসিআই এর সাথে মতবিরোধ, মানসিক স্বাস্থ্যের ভেঙে পড়া, এত কিছুর পরেও বিরাট কোহলি মাঠে ফিরেছেন, রান করেছেন, রেকর্ড ভেঙেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের কষ্টের কথা বলে কোটি মানুষকে বলেছেন যে কষ্ট পাওয়া মানুষের অধিকার। বিং ইনসাইড মনে করে কোহলির সবচেয়ে বড় ইনিংস মাঠে নয়, সবচেয়ে বড় ইনিংস হলো সেই সাক্ষাৎকারে যেখানে তিনি বললেন আমি মানসিকভাবে কষ্ট পেয়েছিলাম, কারণ সেই স্বীকারোক্তি দিয়ে তিনি লক্ষ লক্ষ ভারতীয়কে বললেন যে মানসিক কষ্ট পাওয়া লজ্জার নয়, সাহায্য চাওয়া দুর্বলতার নয় এবং অন্ধকার যতই গভীর হোক আলো ফিরে আসে। কোহলির জীবন সেই সত্যের প্রমাণ। বিং ইনসাইড সত্যের সন্ধানে।